শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ। মুক্তিযুদ্ধের চেতনার পথ ধরেই জুলাই অভ্যুত্থান, মন্তব্য ছাত্র জনতার। বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়। আওয়ামী লীগ আমলে চট্টগ্রামে হাজার হাজার কোটি টাকা লুট, বন্দরে গড়ে ওঠে মাফিয়া চক্র, দখল হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়, অভিযোগ ভুক্তভোগীদের। দীর্ঘ ৩৪ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। আগামী জুনের মধ্যে হবে ভোট, অংশ নেওয়ার প্রস্তুতি সংগঠনগুলোর। আশুগঞ্জে মেঘনা তীরের জেটি ঘাটের কারণে ঝুঁকিতে 2 বিদ্যুৎ কেন্দ্র, প্ল্যান্টের পাশ দিয়ে ভারী মালামাল নিয়ে শত শত ট্রাক চলাচল, দ্রুত ব্যবস্থার দাবি। এবং শীতের শুরুতে পর্যটকদের পদচারণায় মুখর রথ পাহাড়ের জনপদ রাঙামাটি, ক্ষতি পুষিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের, নিরাপত্তা জোরদার। আমন্ত্রণ, সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ চট্টগ্রাম বিভাগ, আর সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। শহীদ বুদ্ধিজীবী দিবসে গভীর শ্রদ্ধায় দেশের সূর্য সন্তানদের স্মরণ করছে জাতি। বিগলের করুণ সুরে দুঃসহ যন্ত্রণার কাব্যগাথা প্রতিধ্বনিত হয় আকাশে বাতাসে। আপামর জনতা জানায়, মুক্তিযুদ্ধে চেতনায় সংঘটিত হয়েছে জুলাই আগস্ট বিপ্লব। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশা ভেদ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ। ফুলে ফুলে ভরে যায় বদ্ধভূমির পাদদেশ। দেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ইতিহাসের মর্মন্তুদ একদিন শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে পালন করা হয় 1 মিনিট নীরবতা। সশস্ত্র সালাম শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় করা হয় দোয়া মোনাজাত। জাতির শ্রেষ্ঠ সন্তানদের যে পাকিস্তানি হানাদার বাহিনীরা নির্মমভাবে হত্যা করেছিল, তাদের প্রতি আমাদের আজকে বিনম্র শ্রদ্ধা। নতুন প্রজন্মের কাছে নতুন বাংলাদেশে এ এক অনন্য দিন। তারা বলছেন, যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীরা প্রাণ দিয়েছেন, সেই চেতনায় সংগঠিত হয়েছে জুলাই আগস্ট বিপ্লব। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার পতন তারই দৃষ্টান্ত। 24-এও আমাদের ফেনীতে এই গণহত্যা চালিয়েছে এবং সারা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে। তো আমরা বলতে চাই, এই 53 বছরে আমাদের দেশে সেই সংস্কারটি আসে নাই, যে উদ্দেশ্যে তারা প্রাণ দিয়েছে। দিবসটি উপলক্ষে দিনভর দোয়া মাহফিল, প্রার্থনা, আলোচনা সভা সহ রয়েছে নানা কর্মসূচি। লাবিব হাসান, সময় সংবাদ। বিগত 15 বছরে চট্টগ্রামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগের নেতা ও অনুসারীরা। নামে মাত্র টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে অবৈধভাবে নানা প্রতিষ্ঠানের নামে একটি মাফিয়া চক্র বন্দর পরিচালনার কাজ নিয়ে হাতিয়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা। চর দখলের মতো দখল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার ইউনিভার্সিটিও। আর এসব অভিযোগ চট্টগ্রামের ব্যবসায়ী ও ভুক্তভোগীদের। নুরজামাল আতিকের ক্যামেরায় দেখব শফিকুল আলমের রিপোর্ট। রাজনৈতিক প্রভাব খাটিয়ে টানা 15 বছর আওয়ামী লীগ নেতা ও অনুসারীদের চট্টগ্রাম বন্দর নিয়ন্ত্রণ ছিল ওপেন সিক্রেট। কখনো নামকে ওয়াস্তে ডাকা দরপত্রে, আবার কখনো সরাসরি দরপত্র পদ্ধতিতে হাতিয়ে নিয়েছেন হাজার কোটি টাকার কাজ। প্রতিযোগিতা না হওয়ায় ব্যয় বেড়েছে বন্দরের ব্যবস্থাপনায়, ফলে বেড়েছে পণ্যের দামও। মূলত 7টি প্রতিষ্ঠানের মাধ্যমে সিন্ডিকেট করে লুটপাট করেছে চক্রটি। এর মধ্যে সাবেক মেয়র আজম নাসির উদ্দিনের 2টি এবং সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর একটি প্রতিষ্ঠান। সাবেক সংসদ সদস্য MA লতিফ, শামসুল হক চৌধুরী ও একরামুল হকও লুট করে নানা প্রতিষ্ঠানের নামে। নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের সহায়তায় তরফদার রুহুল আমিনের সাইপ পাওয়ারটেক চট্টগ্রাম বন্দরের 6টি জেটির 65% কন্টেইনার ওঠা নামানোর কাজ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। শুধু ব্যবসা বাণিজ্য নয়, চর দখলের মতো শিক্ষা প্রতিষ্ঠানকেও ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে। 2003 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জায়গায় 45 কোটি টাকায় নির্মিত হয় বেসরকারি প্রিমিয়ার ইউনিভার্সিটি। 2016 সালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেটি দখলে নেন সাবেক মেয়র প্রয়াত ABM মহিউদ্দিন চৌধুরী। আইনে তোয়াক্কা না করে তার ছেলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেলও দখল বাণিজ্য অব্যাহত রাখেন। কোনো পরিবারতন্ত্র, কোনো মাফিয়া চক্রের কাছে কোনো ইউনিভার্সিটি বন্ধক দেওয়া যাবে না। সুশাসন বিষয়ক সংগঠন সুজন বলছে, জবাবদিহিতা না থাকায় ক্ষমতাবানরা দেশে দুর্নীতির থাবা বিস্তার করেছিল। বর্তমানে প্রধান সমস্যা একটাই, সেটা দুর্নীতি। সেটা রোধ করতে না পারলে
অ্যাটলিস্ট টলারেন্স লেভেল আনতে না পারলে সমস্ত আন্দোলন, রক্ত দেওয়া, লড়াই করা, সংগ্রাম করা সবগুলো ব্যর্থতায় পর্যবসিত হবে। শুধু আওয়ামী লীগের নেতারা নন, বন্দর নগরীতে দখলদারিত্ব ও চাঁদাবাজিতে পিছিয়ে ছিলেন না দলটির সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতারাও। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। আর এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে এই মুহূর্তে চট্টগ্রামের কাজীর দেউড়িতে আছেন সহকর্মী কমল দেব, আর তার সঙ্গে যুক্ত আছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি কমলের কাছে। 5ই আগস্ট ছাত্র আন্দোলনের মুখে যে পতিত আওয়ামী লীগ সরকার, সেই সরকারের নেতাকর্মীরা বন্দরনগরী চট্টগ্রামের দখলদারিত্ব কেমন কায়েম করেছে সে বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আলোচনায় যোগ দিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী। নাজিম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাইবো, পতিত যে আওয়ামী লীগ সরকার গত 15 বছরে এই চট্টগ্রামে কেমন দখলদারিত্ব কায়েম করেছিল? না, আপনারা তো দেখেছেন যে বিগত 15 বছর এই সরকার, ফ্যাসিস্ট সরকার ক্ষমতা থাকাকালীন সময় শুধু চট্টগ্রাম না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের দখলদারিত্ব, বেদখল এগুলো মানে একদম জোর কদমে চালিয়ে গেছেন। আপনি নিশ্চয়ই মনে আছে, ঢাকায় একজন এমপি বুড়িগঙ্গার তীরে তার জমি দখল করেছিল এবং পরিবেশ তার এই মানে জবরদখল স্থাপনাগুলো বেদখল করেছে। শুধু বাংলাদেশে দখল বেদখল, চট্টগ্রামে আপনি দেখবেন যে বিভিন্ন বিশেষ করে শ্রমিক সংগঠনের যেগুলো বাস টার্মিনাল আছে, টেম্পো স্ট্যান্ড আছে, তারপরে মানুষের জায়গা দখল আছে। আমি এটাও জানি যে অনেক আমার হিন্দু ভাইদের অনেক জায়গা সম্পত্তি দখলও আওয়ামী লীগ নেতারা করেছেন। তো দখল বেদখল তো বাংলাদেশের চারিদিকে দখল করেছেন, পাশাপাশি চট্টগ্রামও আওয়ামী লীগদের অনেক কিছু ব্যবসা বাণিজ্য থেকে দখল থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা বাণিজ্য যখন কথা বললাম, একটা ব্যবসার দিকে আসি। চট্টগ্রাম বন্দর পুরোটা নিয়ন্ত্রণ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বা আওয়ামী লীগ শীর্ষ নেতারা। সেই বিষয়ে একটু বলবেন, কারণ বন্দর হচ্ছে অর্থনৈতিক প্রাণকেন্দ্র। আপনি দেখবেন চট্টগ্রাম বন্দরের সমস্ত কার্যক্রমের 80% আওয়ামী লীগের সব এমপি, মন্ত্রী, তাদের পুষ্যরা দখল করে তারা ব্যবসা বাণিজ্য করেছেন। এখানে অন্য কোনো স্বাভাবিক ব্যবসায়ীরা এখানে ব্যবসা করতে পারেন নাই। আপনি দেখবেন যে কন্টেইনার হ্যান্ডলিং থেকে শুরু করে লোডিং আনলোডিং থেকে সমস্ত কার্যক্রমগুলো আওয়ামী লীগ নেতাদের প্রত্যক্ষভাবে এবং তাদের প্ররোচনায় তাদের পোষ্যরা বা তাদের কোনো নিকটতম আত্মীয় স্বজন তারা এই কাজগুলো করেছেন। ততএব বন্দর তো ধরতে গেলে বিগত 15 বছর প্যাচিজম আওয়ামী সরকারের মন্ত্রী এমপিদের বা তাদের আত্মীয় স্বজনের দখলে ছিল। আসলে বন্দরের তো বললেন, আমরা জানি সমস্ত টিকাতে যেসব প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে যে ঠিকাদারির প্রতিষ্ঠান, সেটিও কিন্তু দখল ছিল আওয়ামী লীগ যুগের। এটা একটু বলবেন। হ্যাঁ, আপনি এলজিডি দেখবেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দেখবেন, আরও রোডস অ্যান্ড হাইওয়েতে দেখবেন, সব জায়গাতে দেখবেন যে ঠিকাদাররা ওখানে কাজগুলো ভাগ করে নিতেন। আমি যতটুকু জানি, যখন টেন্ডার হতো তখন এই টেন্ডারগুলো যারা ওই টেন্ডারের কর্তৃপক্ষ বা অফিসের দায়িত্ব থাকতেন, তারা এই কন্ট্রাক্ট যারা ঠিকাদার ছিল আওয়ামী লীগের যারা সংশ্লিষ্ট, বিশেষ করে প্রেসিডিয়ামের অংশ, আপনি ওখানে একটা জিনিস দেখবেন, আওয়ামী লীগের পদধারী নেতারা কিন্তু ওগুলো নেতৃত্ব দিতেন। আপনি যদি এগুলো খোঁজ নিয়ে দেখেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, তারপর আপনার এলজিডি, রোডস অ্যান্ড হাইওয়েতে এই আওয়ামী লীগ নেতাদের তাদের নেতৃত্বে এগুলো ঠিকাদারি কাজগুলো ভাগ করা হতো। তারা একচ্ছত্রভাবে তারা কাজ করেছেন এবং কাজ করে কাজের মান সম্পর্কে আপনারা ইতিমধ্যে দেখেছেন। রাস্তাঘাট, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড যেগুলো করেছেন, মান যে এত নিম্নমানের রয়েছেন, যার কারণে যারা সরকারি কর্তৃপক্ষের দায়িত্ব ছিলেন তারা এগুলো কোয়ারি করার মানে সাহস পায় নাই। আপনারা যে নদী দখলের কথা বলেন, আমাদের কর্ণফুলী নদী তো দখলে চলে গেছে, সেই বিষয়ে একটু বলবেন কিনা যে কর্ণফুলী নদীটা কেমনভাবে দখল হলো? জি, আপনি দেখবেন আমাদের মহামান্য হাইকোর্টের বেলা, বাংলাদেশ পরিবেশ আইনজীবী যেটা আছে, সেখানে বেলা মহামান্য হাইকোর্ট থেকে একটা রায় পেয়েছে যে আমাদের কর্ণফুলীর দুই পারের, বিশেষ করে শহরের অংশের দিকে মানে যারা বেদখল করেছেন তাদেরকে উচ্ছেদ করার জন্য। কিন্তু এই উচ্ছেদটা আমাদের জেলা প্রশাসনের কার্যালয় থেকে তারা পরিপূর্ণভাবে করতে পারে নাই, কারণ এখানে ঊর্ধ্বতন আওয়ামী লীগ নেতারা, শিল্পপতিরা যেহেতু জবরদখল করে বিভিন্ন ইন্ডাস্ট্রি করেছেন, জবরদখলকে দেখেছেন এবং তাদের স্থাপনা ছিল, তারা বিভিন্ন কারণে প্রভাবিত করে জেলা প্রশাসক মহামান্য হাইকোর্টের সে রায় বাস্তবায়ন করতে পারে নাই। আমরা আমাদের রিপোর্টারের নিউজটাতে দেখলাম যে ফিশারি গার্ডের মাছ বাজার থেকে শুরু করে রেসদিন বাজার, কাঁচা বাজার, সেখানেও দখলদারিত্ব ছিল। আসলে বিষয়টা কি? না, আপনাকে তো বলছি সব জায়গাতে দখলদার যাবে, যে শ্রমিক সংগঠন থেকে বাস টার্মিনাল থেকে শুরু করে টেম্পু, এই যে বাজার কমিটি। আপনি সর্বশেষ এই যে এই প্রেসিডিয়াম সরকারের জুলাই আগস্টের আন্দোলনের পরে মসজিদের ইমামরা পর্যন্ত মসজিদ থেকে পালিয়ে গেছে। কেন কি পালিয়ে গেছে? আমি তো এটা মনে করি যে আমাদের দেশের জন্য অশনি সংকট। একটি দেশের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে এভাবে জবরদখল যেভাবে হয়েছে, হরিরুট
যার কারণে আজকে সব জায়গা থেকে সবাইকে পালিয়ে যেতে হয়েছে। এটা তো দুঃখজনক। এই ধরনের রাজনীতি হবে কেন? যে রাজনীতির কারণে সবাইকে পালিয়ে যেতে হবে, এই রাজনীতি না করাই ভালো। সিটি কর্পোরেশন একটু বলো, যারা নগর উন্নয়নের দায়িত্ব ছিল সিটি কর্পোরেশন, সেখানে কেমন আসলে দখলদারিত্ব ছিল? হ্যাঁ, আপনি জানবেন যে আমাদের যে গত নির্বাচনটা হয়েছিল সিটি কর্পোরেশন, এখানে তো কোনো ভোট হয় নাই। আপনি জানেন এটা প্রশাসনের বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট, এটা পরে অবশ্যই পত্রিকা নিউজ হয়েছিল যে এটা প্রশাসনের অ্যারেঞ্জে বিগত যিনি পলায়ন করেছেন মেয়র রেজাউল করিম, তাকে বিজয়ী করা হয়েছে। এবং সে আন্দোলনের পরে তার জবরদখল, এটাই বলবো যে আমরা কথিত মতে শুনছি তার বাসা থেকে অনেক টাকা পয়সা নাকি লুটপাট হয়েছে বলে শুনছি। যদি সত্য হয়ে থাকে এটা দুর্ভাগ্যজনক, কারণ তিনি যেহেতু জনপ্রতিনিধি হিসেবে ছিলেন না বা জনগণের ভোটে নির্বাচিত হয় নাই, এবং এই মেয়র সাহেব বা তার অধীনে যারা কাউন্সিলর ছিলেন তারা প্রত্যেকে যেখানে ছিল মোটামুটি একটা জবরদখলের মহোৎসবের মধ্যে তারা জড়িত ছিল, এবং অনেক টাকা এই মহোৎসবের মাধ্যমে নিজেরা অন্যায়ভাবে আর্থিক লাভবান হয়েছে, যেটা দৃশ্যমান। এটা তো আমার মুখের কথা না, এবং পত্রপত্রিকায় এই কথাটা আসছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিমউদ্দিন চৌধুরী। তিনি আমাদেরকে বলছেন গত 15 বছর ধরে চট্টগ্রাম বন্দর, কর্ণফুলী নদী থেকে শুরু করে ফিশারি ঘাট থেকে কাঁচা বাজার, রেসদিন বাজার কীভাবে দখলদারিত্ব ছিল, উন্নয়ন কাজগুলো কীভাবে দখলদারিত্ব ঠিকাদারি নিয়ন্ত্রণ করেছে যারা আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা, সে বিষয়ে আলোচনা করছিলাম। সে আলোচনার এখানে শেষ করছি। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট নাজিমউদ্দিন চৌধুরীকে, এবং সে আলোচনা আমাদের এখানে শেষ করলাম। আমরা সরাসরি ছিলাম চট্টগ্রামের কাজী ডেউরিতে, যেখানে সহকর্মী কমলদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিমউদ্দিন চৌধুরী। বিভাগীয় সময়ে আরও থাকছে। বঙ্গোপসাগরের মূল্যবান সম্পদ খোঁজার মিশনে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কেনা হচ্ছে অত্যাধুনিক যন্ত্রপাতি। সহজে জানা যাবে মাছের অস্তিত্ব। দীর্ঘ 34 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। 1990 সালের পর আগামী 2025 সালের জুনের মধ্যে ভোট গ্রহণ হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিতে শুরু করেছে ছাত্র সংগঠনগুলো। মেহরিন রিনি রিপোর্ট। দীর্ঘ প্রায় 3 যুগ পর আবারও আলোচনায় চাকসু নির্বাচন। শিক্ষার্থীরা বলছেন চাকসু নামটি পরিচিত হয়ে আছে নাস্তা ও ক্লাসের ফাঁকে আড্ডার কেন্দ্রস্থল হিসেবে। তবে জুলাই আগস্টের অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনের দাবি তোলেন। বিশ্ববিদ্যালয়ে একটা চাকসু নির্বাচন বা যে ছাত্র প্রতিনিধি নির্বাচনটা অবশ্যই থাকা দরকার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে শিগগিরই ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের জন্য এরই মধ্যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে। ইলেকশন পরিচালনা কমিটি করব, কমিটি করার পর একটা ডায়ালগ শুরু করে আমরা কিন্তু এই নির্বাচনের দিকে যাব। এদিকে চাকসু নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে ছাত্র সংগঠনগুলো। আমাদের 24 দফা দাবির মধ্যে প্রশাসনের কাছে উত্থাপন করেছে যাতে অতি শীঘ্রই স্থায়ী নীতিমালা করে চাকসু নির্বাচন দেওয়া হয়। সাধারণ শিক্ষার্থী থেকে যারাই চাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে অবশ্যই তারা তাদের চাকসু নির্বাচনের গঠনতন্ত্র অনুযায়ী তারা নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করতে পারবে। নির্বাচনের আগেই চাকসু নির্বাচন হয়ে যাওয়া দরকার, যাতে পরবর্তীতে নির্বাচনের পর সরকারপন্থী কোনো দল এসে বা নানাভাবে এখানে কোনো ধরনের বাধাগ্রস্ত সৃষ্টি করতে না পারে। সবশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয় 1990 সালের 8 ফেব্রুয়ারি। মেহরিন রিনি, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ব্রাহ্মণবাড়ির আশুগঞ্জে মেঘনার তীর ইজারা নিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী জেটিঘাট। প্রতিদিন জেটিগামী শত শত ট্রাক ভারী মালামাল নিয়ে আশুগঞ্জের 2 পাওয়ার প্ল্যান্টের পাশ দিয়ে যাতায়াত করছে। আর এতে ঝুঁকিতে পড়েছে বিদ্যুৎ কেন্দ্র দুটি। ঝুঁকি বিবেচনায় শীঘ্রই ঘাটটি অপসারণের জন্য জেলা প্রশাসকের কাছে চিঠিও দিয়েছে বিআইডব্লিউটিএ ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি। তবে ইজারাদারের দাবি শর্তানুযায়ী ঘাট স্থাপন করেছেন তারা। হৃদয়পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট। 2024-25 অর্থ বছরের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর প্রান্তে মেঘনার তীর ইজারা দেয় বিআইডব্লিউটিএ। এই সুযোগে সেখানে জেটি নির্মাণ করেছেন ইজারাদার মোহাম্মদ শাহজাহান সিরাজ। এদিকে জেটিগ্রামী শত শত ট্রাক ভারী মালামাল নিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির 2টি পাওয়ার প্ল্যান্টের পাশ দিয়ে যাতায়াত করে। এতে সড়কের নিচে থাকা পাওয়ার প্ল্যান্টের কুলিং ওয়াটার পাইপ, র ওয়াটার পাইপ, ফায়ার সার্ভিস ওয়াটার পাইপ, খাবার পানি পাইপলাইন ঝুঁকিতে পড়েছে। নদীপথে আমাদের ক্যারিং চার্জটা কম, সেই সুবাদে
আমরা লাইটারগুলো দিকে আনি। জেলা প্রশাসকের নদী রক্ষা মিটিংয়ে আমরা উত্থাপন করব এবং জাতীয় নদী রক্ষা কমিশন বরাবর আমরা আবেদন প্রেরণ করব এবং এই বিআইডব্লিউটির বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং এই দখলদারদের বিরুদ্ধে যেন কঠিন ব্যবস্থা নেওয়া হয়। বিআইডব্লিউটিএ বলছে নদীর তীর ইজারা দেওয়া হলেও ঘাট নির্মাণের অনুমোদন দেওয়া হয়নি। যেহেতু এটা কেপিএ প্রতিষ্ঠান, তার পাশে এই ধরনের কোনো স্থাপনা হতে পারে না। আর আশুগঞ্জ পাওয়ার স্টেশন থেকে এই বিষয়ে অলরেডি ইতিমধ্যে তারা জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া মহোদয় বরাবর তারা একটা লিখিত দিয়েছে। জেলা প্রশাসক জানান ঘাটটি অবৈধ স্থাপনা হিসেবে উচ্ছেদ করার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা বিধি মোতাবেক কাজ করতেছি, অতি সত্বর আমরা এটা ভাঙার চেষ্টা করব, ভাঙবো আর কি। আশুগঞ্জ ভৈরব সেতু এলাকার আশুগঞ্জ প্রান্তে অন্তত 20টি স্থানে একইভাবে ঘাট তৈরি করা হয়েছে। এসব ঘাট থেকে প্রতিদিন কয়েক লাখ টাকা ইজারা আদায় করা হচ্ছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বঙ্গোপসাগরে মূল্যবান সম্পদের খোঁজে গবেষণা শুরু করবে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট। একই সঙ্গে নিখুঁত তথ্যপাত্র জানতে কেনা হচ্ছে অত্যাধুনিক সব যন্ত্রপাতি। এছাড়াও এমন একটি সফটওয়্যার বানানো হচ্ছে যা দিয়ে জেলেরা সহজেই জানতে পারবেন সাগরে মাছের অস্তিত্ব। সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে জানব বিস্তারিত। সাগরের নানা সম্পদ গবেষণায় 2018 সালে যাত্রা শুরু করে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট। কিন্তু মাছ সাগরে গবেষণা চালানোর মতো প্রতিষ্ঠানটির নেই নিজস্ব কোনো জাহাজ। ফলে উপকূলবর্তী এলাকায় ট্রলার নিয়ে সংগ্রহ করা তথ্য দিয়েই চলছে গবেষণা কার্যক্রম। তবে সেই সংকট কাটাতে শীঘ্রই জাহাজ কেনার কথা জানিয়েছে ইনস্টিটিউটের মহাপরিচালক। কেনা হচ্ছে প্রায় 200 কোটি টাকার অত্যাধুনিক যন্ত্রপাতি। প্রথম পর্যায়ের একটি কিন্তু প্রকল্প অলরেডি শেষ হয়েছে, যার মাধ্যমে বড়ি কিছুটা সক্ষমতা অর্জন করেছে। এখন দ্বিতীয় পর্যায়ের প্রকল্প চলমান রয়েছে। তো আশা করি এখানে যখন আমাদের দ্বিতীয় পর্যায়ের এই প্রকল্প সম্পন্ন হবে, আমরা প্রায় 200 কোটি টাকার যন্ত্রপাতি কিন্তু ক্রয় করছি বড়ির জন্য। দেশের মূল সমুদ্র উপকূলের দৈর্ঘ্য 710 কিলোমিটার। 3টি জোনে ভাগ হওয়া উপকূলে এখন পর্যন্ত পূর্ব জোনে চালানো গবেষণায় সন্ধান মিলেছে মূল্যবান খনিজ উপাদানের। মধ্যম ও পশ্চিম জোনে গবেষণা শেষ হলে মিলবে পূর্ণাঙ্গ ফলাফল। গার্নেট, ম্যাগনেটাইট, মাইকা ইত্যাদি বেশ ভ্যালুয়েবল কিছু খনিজ পদার্থ আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি। সো এগুলোর উপরে কাজ চলছে এবং আশা করি এগুলো নিয়ে আমরা ভালো কিছু একটা সামনে উপহার দিতে পারব। বর্তমানে সাগরে মাছ ধরার 4টি জোন থাকলেও কোন জোনে কোন সময়ে মাছ ধরা পড়বে সেটি জানেন না জেলেরা। ফলে অনুমান নির্ভর জাল ফেলে অনেক সময় খালি হাতে ফিরতে হয় তাদের। সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক জানান, তারা সাগরে মাছের সম্ভাব্য অঞ্চল নির্ধারণে গবেষণা করছেন। আগামী 3 বছরের মধ্যে সেটি শেষ হলে নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে জেলেরা জানতে পারবেন মাছের সম্ভাবনাময় অঞ্চল সম্পর্কে। আশা করি সামনের 2-3 বছর যদি এটা আমরা কন্টিনিউ করতে পারি, আমরা ভবিষ্যতে এটা একটা অ্যাপস বের করতে পারবো, যে অ্যাপসটা দিয়ে আমাদের জেলেরা কিন্তু বুঝতে পারবে যে আজকে বা আগামীকাল বা সামনের সময়গুলোতে কোন এলাকায় আমাদের মাছগুলো থাকবে। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার ও গবেষণার মাধ্যমে সুনীল অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচনের আশা করছেন প্রতিষ্ঠানটি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বিভাগীয় সময়ে আরও থাকছে। বরাদ্দ কমায় চালু শুধু 3 বেলা খাবার। বিপাকে খাগড়াছড়ির আবাসিক ছাত্রাবাসের শিক্ষার্থীরা। ঝরে পড়া ঠেকাতে সুবিধা বাড়ানোর দাবি। ফেনীর ফাজিলপুরে সড়কের চলমান কাজে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সকালে সদর উপজেলার ফাজিলপুর এলাকায় এই মানববন্ধন করা হয়। এতে নারী, পুরুষ, ছাত্র, শিক্ষক সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। স্থানীয়রা জানিয়েছেন, চাঁদার দাবিতে ফাজিলপুরের 11 কিলোমিটার আঞ্চলিক সড়কের 23 কোটি টাকার উন্নয়ন কাজ বন্ধ করে দেয় স্থানীয় দুর্বৃত্তরা। এসব চাঁদাবাজদের আইনের আওতায় আনার দাবিতে এই মানববন্ধন করা হয়। সরকারি আর্থিক বরাদ্দ কমায় বিপাকে খাগড়াছড়ির মহালছড়ির একমাত্র আবাসিক ছাত্রাবাসের শতাধিক শিক্ষার্থী। এখানকার শিক্ষার্থীদের বিনামূল্যে 3 বেলা খাবারের পাশাপাশি পোশাক ও শিক্ষা উপকরণ দেয়া হতো সরকারের পক্ষ থেকে। তবে গত 2 বছরের বেশি সময় ধরে বরাদ্দ কমে যাওয়ায় খাবার ছাড়া বাকি সুবিধা বন্ধ হয়ে গেছে। তবে জেলা পরিষদ বলছে,
বরাদ্দের জন্য একাধিকবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। শীতের শুরুতে পর্যটকের পদচারণায় মুখর রথ পাহাড়ের জনপদ রাঙ্গামাটি, আর এতে পর্যটন খাতে জড়িত ব্যবসায়ীদের বেড়েছে ব্যস্ততা। এই ধারা অব্যাহত থাকলে এবারের মৌসুমে ভালো লাভ হওয়ার আশা তাদের। কাপ্তাই হ্রদের শান্ত নীল জলরাশি, জলে ঢেউ তুলে ছুটে চলছে যন্ত্রচালিত নৌকা। পর্যটক ভর্তি এসব নৌকার গন্তব্য সুবলং ঝর্ণা, মায়াবী দ্বীপ, বার্গি সহ বিভিন্ন দর্শনীয় স্থান। সাপ্তাহিক আর বিজয় দিবস মিলে লম্বা ছুটি, সঙ্গে শীতের পরশ, তাই মৌসুমের শুরুতেই ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড় রাঙামাটিতে। অবশ্যই ভালো লাগার জায়গা, তাই বারবার ছুটে আসা। সূর্যের আলোর কারণে অলওয়েজ একটা কন্টিনিউয়াস কালার চেঞ্জ করতে থাকে। পর্যটক আগমনে বেচাকেনা ভালো হচ্ছে বলে জানালেন ব্যবসায়ীরা। পিছনে যে ক্ষতিগুলো হয়েছে সেটা আমরা বসে নিতে পারবো আর কি। দর্শনার্থীদের নিরাপদে ঘুরে বেড়াতে সব ধরনের নিরাপত্তা দিচ্ছে টুরিস্ট পুলিশ। এই শীতের ছুটিতে রাঙামাটিতে প্রচুর টুরিস্টের সমাগম হচ্ছে, তাদের নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ রাঙামাটি জোন। তারা নির্দ্বিধায় সবগুলো পর্যটন স্পটে ঘুরতে পারছে। রাঙামাটিতে প্রতি বছর প্রায় 5 লাখ পর্যটকের আগমন ঘটে। সময় সংবাদ, রাঙামাটি। এবার জেনে নেব চট্টগ্রাম বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 9 ডিসেম্বর ফেনীর পরশুরাম উপজেলার বাউরখুমা এলাকায় ফেনী নদীতে অভিযান চালায় টাস্ক ফোর্স। এ সময় জব্দ করা হয় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত 35টি মেশিন ও বিভিন্ন সরঞ্জামাদি, যার আনুমানিক মূল্য প্রায় 2.5 কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। পাশাপাশি নদীতে অনুমতি ছাড়া বালু উত্তোলন বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে বলে জানান কর্মকর্তারা। 10 ডিসেম্বর শিল্প গ্রুপ এস আলমের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের চট্টগ্রামের সুগন্ধা আবাসিকের বাসভবন ঘেরাও করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তারা। কর্মসূচিতে এই অঞ্চলের 12টি শাখার শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় এস আলমের 45,000 কোটি টাকার অনাদায়ী ঋণ ফেরতের দাবি জানান তারা। শিক্ষার্থীদের সনদ সংগ্রহ ও সংশোধনের প্রক্রিয়া সহজ করতে 10 ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু করা হয় ইমেইলিং সার্টিফিকেশন সার্ভিস। এর মাধ্যমে শিক্ষার্থীরা কোনো রকম ভোগান্তি ছাড়াই 1 সপ্তাহে সনদ উত্তোলন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীর দুর্ভোগ দূর করার এই সিস্টেম ডেভেলপ করেছেন বিশ্ববিদ্যালয়ের সিএসসি বিভাগের এক শিক্ষার্থী। বিভাগীয় সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, মুক্তিযুদ্ধের চেতনার পথ ধরেই জুলাই অভ্যুত্থান, মন্তব্য ছাত্র জনতার, বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়। আওয়ামী লীগ আমলে চট্টগ্রামে হাজার হাজার কোটি টাকা লুট, বন্দরে গড়ে ওঠে মাফিয়া চক্র, দখল হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়, অভিযোগ ভুক্তভোগীদের। এবং দীর্ঘ 34 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন, আগামী জুনের মধ্যে হবে ভোট, অংশ নেওয়ার প্রস্তুতি সংগঠনগুলোর। এই ছিল বিভাগীয় সময়ের আজকের আয়োজনে। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়।